গুড ইভিনিং, স্বাগত। একদম গোড়াপত্তনেই ইউএম বা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বা তাদের যে মাদার অর্গানাইজেশন আইইএম অর্থাৎ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, তাদের অনুষ্ঠান আমাদের শনিবার 7টায় হয় এবং এই অনুষ্ঠানের নামটা হচ্ছে আইইএম টাইম, মানে আইইএম এর জন্য এই জায়গাটা। এবং আমাদের এটাতে নিয়মিত ভিউয়ার্স বাড়ছে এবং আপনাদের ভালো লাগার জায়গা থেকে যেটা আপনারা জানিয়েছেন আমাদের ইয়েতে ডিজিটালে যেটা জানিয়েছেন যে এমন কিছু কিছু আলোচনা হয় যেগুলো নিয়ে আমাদের ভাবতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট। এবং সেগুলো আমরা তো ভাবনা চিন্তার মধ্যে রাখি, কিন্তু এন্ড অফ দ্য ডে ইটস অ্যান ইনস্টিটিউশন। এদের নিজেদের পরিধি আছে, কাজ আছে, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছেন এরা, সেগুলো তো তুলে ধরতে হয়। আমাদের আজকের অনুষ্ঠানের পরিধি বা আজকের অনুষ্ঠানের আলোচনা একটু ভিন্ন ধরনের, ইন্টারেস্টিং। আমার বাদিকে রয়েছেন আইএম এর ডিরেক্টর প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, নমস্কার। এবং আমার ডান দিকে রয়েছেন আপনাদের নিয়মিত পরিচিত ভাইস চ্যান্সেলর অফ ইউএম জয়পুর প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি। নমস্কার। আমরা যেটা আজকে আলোচনা করতে চাইছি সেটা রাজনৈতিক নয়। দেখুন, পটভূমিকা এবং দিক পরিবর্তিত হয়, যেটা আমরা দেখেছি আমেরিকাতে 5 বছর বা 4 বছর অন্তর অন্তর পরিবর্তন হবেই, এবং ব্রিটেনেও সেরকম ধরনের একটা পরিধি রয়েছে। পরিবর্তন হোক বা না হোক, প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে যায় বা স্টেটের একটা পরিবর্তন, এবং এই প্রথম বিশ্বের দেশগুলোর টার্গেটই থাকে যে আমাকে বিশ্বের মধ্যে 1 নম্বরে থাকতে হবে বা একদম ওপরে থাকতে হবে। সাংঘাতিক ব্যাপার। আমাদের ভারতবর্ষ কিন্তু দ্রুত উঠে আসা একটি দেশ, সেটা একদিনে হয়নি, ধীরে 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 হয়েছে। তার ফিনান্সিয়াল জায়গা থেকে, এডুকেশনের জায়গা থেকে সব মিলিয়ে মিশিয়ে আজকের ভারতবর্ষ কিন্তু এমন একটা জায়গায় রয়েছে, কালকে কি হবে আমি বলতে পারবো না, যাদেরকে প্রত্যেকটা স্টেপ ফেলতে হচ্ছে বিদেশের সঙ্গে বা বিদেশের দিকে তাকিয়ে, যে আচ্ছা ও এটা করছে, এটা করছে। তো আমাদের যেহেতু এটা শিক্ষা অনুষ্ঠান, আজকে পশ্চিমবঙ্গের পুরোপুরি রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেল, একটা নতুন সরকার এলো। কাজেই আমাদের এক্সপেকটেশন কি থাকবে এই সরকারের? এটার একটা নতুন দিক রয়েছে যে এটা ডাবল ইঞ্জিন সরকার বলা, মানে কেন্দ্রে যারা, রাজ্যে তারাই। এবং এটা 1972 থেকে 1977-এর পর প্রায় ধরে নিন 50 বছর বাদে এরকম কেন্দ্র এবং রাজ্য দুটোতেই এক থাকে। এটার কতগুলো অ্যাডভান্টেজ তো রয়েছেই, আমাদের যা প্রয়োজন সেটা দ্রুত পাওয়া যাবে। তো এরকম একটি প্রেক্ষিতে আজকের আলোচনার জায়গাটা হচ্ছে দুটো। একটা হচ্ছে এডুকেশন কোয়ালিটি, কোথায় খারাপ রয়েছে, কোথায় কিভাবে সেটাকে ভালো করা যায়। আরেকটি হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, যে এটা ডেভেলপ না করলে ছেলেপুলেরা চাকরি পাবে। সরকারটা পাল্টাবে ঠিকই, সরকার তো এর আগেও পাল্টেছে, তো সেগুলোর দিকে নজর দেওয়া দরকার, যাতে করে আমাদের ছেলেরা, আমি বলবো আমার ইনস্টিটিউট অর্থাৎ ইউএম এর ছেলেপুলেরা চাকরি কিন্তু এমনি পায়, তাদের জন্য সরকার পাল্টানোর দরকার হয় না। কিন্তু বৃহত্তর স্বার্থে তো আলোচনাটা চলতেই পারে। কি বলেন প্রফেসর বিশ্বজয় চ্যাটার্জি? হ্যাঁ, নিশ্চয়ই চলতে পারে। এবং দেখুন, শিক্ষাবিদ হিসেবে আমি বলবো যে শিক্ষাবিদদের অনেক সময় অনেক রকম এক্সপেকটেশন থাকে যেটা গভর্নমেন্ট করবে। গভর্নমেন্টের থেকে সহজভাবে ফেসিলিটেটেড না হলে তাহলে কিন্তু শিক্ষাবিদরা সঠিক দিশা দেখাতে পারে না ছাত্রদের। এখন দেখুন, এটাকে আপনি আমাকে একটু ব্রডার ওয়েতে বলতে বলেছেন। আমি যদি আজকে ইউএম এর কথা বলি বা আইএম এর কথা বলি, যেহেতু আমরা সেলফ ফিন্যান্সড ইনস্টিটিউট, আমরা নিজে এমন অনেক কিছু করি যেটা কিন্তু মাচ মোর অর মাচ অ্যাভাভ দ্যান হোয়াট ইজ দ্য পলিসি অ্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইভেন মেনি গভর্নমেন্ট ইনস্টিটিউশনস। ধরুন, আমি আপনাকে এক্সাম্পল বলছি। গভর্নমেন্ট বলে যে শিক্ষকদের বেশিরভাগ কোর্সে 1:25 বা 1:30 রেশিওতে ফ্যাকাল্টি থাকতে হবে, মানে 25টা স্টুডেন্টের পিছু একজন করে ফ্যাকাল্টি মেম্বার বা 30টা স্টুডেন্টের পিছু একজন করে ফ্যাকাল্টি মেম্বার থাকতে হবে। আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে 20 জন
কিছু কিছু ক্ষেত্রে 15 জন স্টুডেন্টের পিছুও একজন করে ফ্যাকাল্টি মেম্বার আছে। 25টা তো নয়, তার চেয়ে কম, প্রায় 22-23 তো মিনিমাম আমাদের দেখবেন যে ফ্যাকাল্টি মেম্বার আছে। ফলে আমরা সেই দিকটা বজায় রাখতে পেরেছি। আমরা যে দিকটা বজায় রাখতে পেরেছি যে সেটা ছাড়াও আমরা বিভিন্ন রকম কোর্সেস প্রোভাইড করি, যেটা কিন্তু আজকের দিনের রিকোয়ারমেন্ট। আমরা এআই স্পেশালাইজড কোর্সেস প্রোভাইড করি, বা যদি সেটা এআই স্পেশালাইজড কোর্স নাও হয়, সেই প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা এআই এর দিকটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকটা, তাতে কিভাবে ইউজ হচ্ছে, ফর এক্সাম্পল ম্যানেজমেন্টের স্টুডেন্ট কি করে এআই ইউজ করে আজকের দিনে মার্কেটিং পুরো ওয়ার্ল্ডে হ্যাজ টেকেন আ নিউ শেপ, সেটা আমরা কিন্তু শেখাই। এই জায়গাগুলো আমার মনে হয় অনেক সরকারি ইনস্টিটিউশনেই এখনো করে উঠতে পারেনি। এবং আমি যখন গভর্নমেন্ট টিচারদের সাথে, আমি যেটা বললাম, আপনি আমাকে বৃহৎভাবে বলতে বললেন যে একটু IMUM এর বাইরে গিয়ে জেনারেলাইজড এডুকেশন হিসেবে এটাকে বলার জন্য, আমি যখন সরকারি কোনো টিচারের সাথেও কমিউনিকেট করি, আমি কিন্তু বুঝতে পারি কথা বলে যে অনেক রিকোয়ারমেন্ট তাদের মনে আছে যেটা সরকার করতে পারে। যেমন নিয়োগ, আরও ফ্যাকাল্টি মেম্বার প্রয়োজন, যে রেশিওটা আমি বললাম, একটু আগে কথা বললাম 1:25 বা 1:20 বা 1:30, যে কোর্সে যেরকম, সেই অনুযায়ী নিয়োগ সরকারি ইনস্টিটিউশনে হওয়া দরকার, যেটা কিন্তু অনেক জায়গাতেই নেই। বিশেষ করে সরকারি স্কুলে যেসব বাচ্চারা পড়ে, আমি ইনস্টিটিউশনের আরেকটু নিচের লেভেলে যাচ্ছি, স্কুলে যেসব বাচ্চারা পড়ে, আমি তাদের অনেক বাবা মার সাথে অনেক সময় কথা বলার সুযোগ পেয়েছি বা বলেছি। তারা বারবার বলেছে যে স্কুলে পাঠিয়ে তো সেরকম কিছু নেই, লাভ নেই, কারণ স্কুলে শিক্ষক নেই, এরকম কথা আমি শুনেছি তাদের থেকে। দেখুন, আমি আবার বলছি, আমি যেটা শুনেছি, মানুষ তার আশেপাশে যা শোনে সেই অনুযায়ী কথা বলে, আমি এরকম শুনেছি। ফলে এক্সপেকটেশন অ্যাজ আ সিটিজেন আমার সব সময়ই হবে যে সরকারি স্কুলে এবং সরকারি ইনস্টিটিউশনে যতটা শিক্ষক দরকার ততটা শিক্ষক যেন নিয়োগ হয়। নাম্বার 2, আমার এক্সপেকটেশন হবে যে যে কোর্সেসগুলো মডার্ন ওয়ার্ল্ডকে ক্যাটার করে, সেই কোর্সেসগুলো পড়াতে হবে। তোমায় দরকার হলে আরো অপশনস বাড়াতে হবে। মানে কেউ সাপোজ পড়তে চায় কোর্স এ, আরেকজন পড়তে চায় কোর্স বি, দুটো কোর্সই যেন থাকে, সে করতে পারে, এবং সেই কোর্সের মধ্যে যেন স্পেশালাইজেশন অপশন থাকে। আমি কোর্স করছি একরকম, সে আমি MBA করব, আমি MBA করছি, সেখানে মার্কেটিং আছে, কিন্তু আমি তো মার্কেটিং চাই না, আমি HR চাই, HR-টা নেই, তাহলে চলবে না। আমি একটা এক্সাম্পল বললাম, এটাও অন্যরকম ভাবতে পারেন সে আমি সায়েন্স পড়বো, আমি ফিজিক্স পড়তে চাই, কিন্তু আমার ফিজিক্সটা নেই, শুধু ম্যাথসটা আছে, সেরকম হলে চলবে না। বা ধরুন আমি ফিজিক্স পড়ছি বা আমি ম্যানেজমেন্টই পড়ছি, সেখানে যে নতুন দিকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে ম্যানেজমেন্টকে বদলে দিয়েছে, সেই দিকটা ইনক্লুডেড হয়নি, কেননা সেটা পড়ানোর শিক্ষক নেই। সেই জায়গাটা কিন্তু থাকলে চলবে না। এক্সপেকটেশন ফ্রম দ্য গভর্নমেন্ট ইজ শিক্ষার এই জায়গাগুলোকে ঠিক করুক। আমি কয়েকটা পয়েন্ট একটু ভেবে রেখেছি। আমি নেক্সট পয়েন্ট যেটা মনে করি যে আপনি যদি ন্যাশনাল স্ট্যান্ডার্ডস বলেন, আজকের দিনে সারা দেশে আমরা কিন্তু NEP বা ন্যাশনাল এডুকেশন পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার উপরে ভীষণভাবে জোর দিচ্ছি। সেই জায়গায় সরকারের হস্তক্ষেপ, যাতে এই অ্যালাইনমেন্টটা আমাদের রাজ্যেও ভালোভাবে হয়। কীরকম? ফর এক্সাম্পল, আমি একটা কোর্স করব, সেই কোর্সে ন্যাশনাল এডুকেশন পলিসি বলছে যে সেই কোর্সে আমি 2 বছর বা 3 বছর পড়ার পর আমার পড়ার সুযোগটা আর নেই, কোনো কারণে আমার ফ্যামিলির দিক দিয়ে যা অবস্থা, সুযোগটা নেই, আমি বেরিয়ে গেলাম, ফিরে এসে আমি আবার সেই জায়গায় জয়েন করতে পারবো, এবং সমস্ত কোর্স 3 বছরের জায়গায় 4 বছরে রূপান্তরিত হবে। এই জায়গাগুলোকে এনশিওর করা, টু এনশিওর দ্যাট we are having a parity with the national education system. ক্রেডিট সিস্টেম অনেক বেশি তাড়াতাড়ি এবং অনেক বেশি প্রপার। মানে কি? মানে যদি কোনো ছেলে মেয়ে পড়ার সুযোগ তার না থেকে থাকে, সে যদি আজকে একটা গভর্নমেন্ট লোনের মাধ্যমে পড়াশোনা করতে চায়, তাহলে সেই লোনের প্রসেসটা আরেকটু স্মুদার এবং ফেসিলিটেড হোক, তাড়াতাড়ি হোক। তার কারণ হচ্ছে, দেখুন, এরকম যদি কখনো হয় যে আমি একটা বাচ্চা পড়ছে, সেই বাচ্চার
ফিজটা সে লোন নিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে আসা দরকার। এবার গভর্নমেন্ট সেই টাকাটা কিন্তু বাচ্চাকে দেয় না, গভর্নমেন্ট সেই টাকাটা ইনস্টিটিউশনকে ডাইরেক্টলি দেয়। এবার দেখা গেল যে ইনস্টিটিউশনে সেই টাকাটা এসে পৌঁছলো না, তার ফিজটা এসে পৌঁছলো না। এবার ইনস্টিটিউশন কি করলো, ইনস্টিটিউশন ওই বাচ্চাকে জিজ্ঞেস করলো যে তোমার ফিজটা তো এসে পৌঁছয়নি। এবং তাতে কি হয়, তাতে দেয়ার ইজ এগেন একটা প্যারিটির অভাব সৃষ্টি হয়। এবং আমার মনে হয় তাতে সেই বাচ্চাটার ওপরেও মানসিক চাপ পড়ে এবং পরিবারের ওপরেও মানসিক চাপ পড়ে। আমার মনে হয় সেই জায়গাটাকে আরেকটু প্রপার, আরেকটু ফ্যাসিলিটেট করতে হবে, আরেকটু দেখতে হবে। আমার মনে হয় ন্যাশনাল যেসব মানে এক্সামস আছে তার সাথে প্যারিটি বজায় রাখা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মডার্নাইজেশন, ধরুন আমরা এত কথা বলার পরেও আজকের দিনেও বেঙ্গলে সিবিসিএস নিয়ে বেশি কথা বলছি না। চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, একটা বাচ্চা আজকের দিনে যখন পড়াশোনা করছে, বিশেষ করে হায়ার এডুকেশনে, সে কিন্তু তার সাবজেক্ট, তার এত কোর্সের অপশন, এত তার পরিধি, সে কিন্তু চায় সে তার নিজের পছন্দের জায়গাটায় পড়াশোনা করবে। আজকে যদি কোনো বাচ্চা ভাবে যে আমি সিগন্যালস নিয়ে কাজ করব, এই যে সিগন্যালস, বিভিন্ন রকম সিগন্যালস, সেই সিগন্যালস নিয়ে কাজ করব, তাহলে সে যেন বলে যে আমি সিগন্যালস যে পড়াটা আছে এটা কিন্তু আমি থার্ড সেমিস্টারের মধ্যে পড়ে ফেলতে চাই। তো থার্ড সেমিস্টারের মধ্যে পড়ে ফেলতে গেলে কি করতে হবে, সেই অনুযায়ী সেকেন্ড সেমিস্টারে তাকে সাবজেক্ট চুজ করতে হবে, সেই অনুযায়ী ফার্স্ট সেমিস্টারে তাকে সাবজেক্ট চুজ করতে হবে, যাতে করে ওইটার জন্য যা যা রিকোয়ারমেন্ট, ওই সাবজেক্টটা পড়ার জন্য যা যা তার ডিপেন্ডেন্সি, সেগুলো সে আগেই পড়ে এসে এখানে পড়তে পারে। কিন্তু সেই সিবিসিএস কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারিনি। রিসার্চ ফ্রেমওয়ার্ক বাড়াতে হবে। রিসার্চ অ্যান্ড ইনোভেশন মানে হচ্ছে আজকের দিনে আমি মাঝে মাঝেই দেখুন আমাদের অর্গানাইজেশনে, আমি আবার বলছি IMUM গ্রুপে আমাদের একটা দারুণ সিস্টেম আছে। কোনো যদি টিচার বা কোনো স্টুডেন্ট যদি রিসার্চ করতে চায়, সেই রিসার্চের আমরা প্রেজেন্টেশন নিয়ে সেই রিসার্চটাকে আমরা আমাদের তরফ থেকে কমপ্লিটলি ফান্ডিং করি। তাতে কি হয়, স্টুডেন্ট টিচার একসাথে রিসার্চ করতে পারে, সেই রিসার্চের আউটপুট হয়, আমরা দারুণ দারুণ অনবদ্য সব নতুন নতুন ইনোভেশন নিয়ে আসি, এমন এমন জিনিস আমরা তৈরি করি যেটা কিন্তু সত্যি অভাবনীয়। আমরা বিদেশের বিভিন্ন বিদেশের অন্যান্য কান্ট্রির জন্য আমরা কিন্তু ওই করেছি, মানে ভালো ভালো প্রজেক্ট তৈরি করেছি। ফর এক্সাম্পল আফ্রিকাতে আমরা তৈরি করেছি হচ্ছে সেখানে স্মার্ট ক্লাস কি করে ইমপ্লিমেন্ট করা যায়, যেখানে ইলেকট্রিসিটি নেই, আমরা তৈরি করেছি। আমরা এমন একটা ব্যাগ বানিয়েছি যে ব্যাগের মধ্যে সোলার সিস্টেম দিয়ে ল্যাপটপ, কম্পিউটার এবং প্রজেক্টর উইদাউট ইলেকট্রিসিটি চলতে পারে। ফলে আমরা এইসব জিনিসগুলো আমাদের নিজেদের থেকে ফান্ড নিয়ে আমরা করে থাকি। কিন্তু আমি সরকারি ইনস্টিটিউশনের বিভিন্ন টিচারের সাথে যখন কথা বলি, তারা আমাকে অনেক সময় বলেছে যে রিসার্চ ফ্রেমওয়ার্ক ইজ ভেরি উইক, আমাদের ল্যাব প্রপারলি ডেভেলপড হয়নি। নতুন দিনের আগেকার দিনের যে ল্যাব ছিল সেই ল্যাব হয়তো যথেষ্ট পরিমাণে আমরা করেছি, কিন্তু নতুন দিনের যে রিকোয়ারমেন্ট, যেভাবে পড়াশোনাটা বদলে গেছে, সেই অনুযায়ী জিনিস এখনো তৈরি হয়নি। এখনো সুপার কম্পিউটার নেই। ধরুন আমরা যখন প্রথমে এসেছি IMUM গ্রুপে, আমরা দ্য বেস্ট অফ সুপার কম্পিউটার আমরা অলরেডি করে ফেলেছি। আমি যখন কোনো সরকারি ইনস্টিটিউশনের সাথে কথা বলি, তারা বলে কোনো সুপার কম্পিউটার নেই, GPU নেই, তাহলে আমরা ফাস্ট প্রসেসিং করবো কী করে? এই যে সবার এখন AI মডেল ট্রেন করা শেখা উচিত, কী করে ট্রেন করাবো? দেয়ার ইজ নো রিসার্চ ফ্রেমওয়ার্ক। পয়সা প্রপারলি আমাদের আরও চাই, আরও ফান্ডিং আসুক, সেটা চাই। ফলে এটা এক্সপেকটেশন ফ্রম দ্য নিউ গভর্নমেন্ট যে আরও পয়সা আসুক, যাতে করে রিসার্চটা প্রপারলি ফান্ডেড হতে পারে। কারণ গভর্নমেন্ট ইনস্টিটিউটস প্রচুর আছে, প্রচুর PhD ফেলোশিপস দেওয়া হোক। কারণ দেখুন আমি যদি PhD সংখ্যা না বাড়াই, PhD স্টুডেন্টের সংখ্যা না বাড়াই, তাহলে কে রিসার্চটা করবে? ধরুন আজকে একজন টিচার যার বয়স হয়ে গেছে সে 60, সে 60 বছর বয়সে গিয়ে তার অভিজ্ঞতাটা প্রচুর, কিন্তু প্রবলেম হচ্ছে যে সে কি আজকের দিনে তার সেই ধারটা তো সেই বজায় নেই যে সেই ধারটা ইউজ করে সে রোজ নতুন নতুন জিনিস শিখবে, নতুন নতুন রিসার্চ করবে। তার জন্য তার PhD স্টুডেন্টস দরকার। PhD স্টুডেন্টস কি করে পাবে? আজকে একটা ছেলে ব্যাচেলর করে, মাস্টার করে, সে চাইবে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে, সে চাকরি করতে, তার মানে সে PhD করতে চাইবে না। তাকে কি করে PhD-তে তাকে ইনক্লুড করতে হবে? তাকে বলতে হবে তুমি যখন PhD করছো, ইউ উইল গেট এ স্যালারি, তুমি এই ইনস্টিটিউটে ইউ আর গেটিং আ ফেলোশিপ, তোমাকে স্যালারি দেওয়া হবে, তুমি PhD করো, নতুন নতুন রিসার্চ করো, নতুন নতুন রিসার্চ পেপার পাবলিশ করো, যাতে নতুন নতুন জিনিস আমাদের দেশ ইনভেন্ট করতে পারে, আমাদের রাজ্য তৈরি করতে পারে। PhD-র এগেনস্টে তাকে ফেলোশিপ দিতে হবে।
তার জন্য গ্রান্ট হোক, ফান্ড প্রপারলি গ্রান্টেড হোক, যাতে করে পিএইচডি ফেলোজরা মানে আরও পিএইচডি ফেলো আসতে পারে। আমার মনে এই সব ইনস্টিটিউশনাল স্টেবিলিটিগুলো দরকার। এছাড়া দেখুন, সাধারণ মানুষ সবসময়ই চায় যে পড়াশোনার জগতে পলিটিক্যাল হস্তক্ষেপ কমুক। আমি জানি না সেটা মানে উচিত কতটাই, সেই হস্তক্ষেপ কমুক সেইটা অনেকে চায়। ফলে শিক্ষার দিক দিয়ে আমার কি এক্সপেকটেশন আপনি যদি জিজ্ঞেস করেন, তাহলে এই জায়গাটাকে আমি মানে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারি না। আমার বলতে হবে যে এক শিক্ষক হিসেবে আমি চাই যে রাজনৈতিক হস্তক্ষেপ এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট ওইভাবেই তৈরি হোক যে সত্যি সেখানে স্টুডেন্টরা আসবে, তারা পড়াশোনা করবে, তারা যেখানেই দেখবে অ্যাকাডেমিক্স নিয়ে তারা রয়েছে, তারা ল্যাপটপে কাজ করছে, শিক্ষক ছাত্র একসাথে বসে। আমি যদি দেখি কোনো ছায়ার তলায় কোনো স্টুডেন্ট বসে আছে, আমি এটা এক্সপেক্ট করব না সে কোনো একটা ডিম্যান্ড তার পূরণ হয়নি, সেই ডিম্যান্ডটাকে পূরণ করানোর জন্য সে ছায়ার তলায় বসে 10জন ছেলে বসে রয়েছে, সেটা আমি এক্সপেক্ট করব না। আমি এক্সপেক্ট করব সেই 10জন ছেলে বসে ছায়ার তলায় বসে সে একটা ল্যাপটপ নিয়ে এমন কোনো রিসার্চ করছে যে রিসার্চটা কিন্তু সারা পৃথিবীতে তোলপাড় সৃষ্টি করতে পারে। এটাই আমার এক্সপেকটেশন অ্যাজ শিক্ষক। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং এত ভালো বললেন। এবার প্রফেসর চক্রবর্তী, আপনার কাছে যেটা শুনবো, আপনি তো মানে বছরের 7-8 মাস বাইরে থাকেন। দেখুন, দুটো ব্যাপার যেটা প্রফেসর চ্যাটার্জি বললেন, এটা নতুন গভর্নমেন্ট এলো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মানে রাতারাতি যেন ওয়েস্ট বেঙ্গলের চেহারাটা একদম আরেকটা জায়গায় চলে গেল। তো স্বাভাবিকভাবেই যারা গভর্নমেন্টে আসেন, যেটা আমরা কেরালে দেখেছি প্রত্যেক 5 বছর বাদে বাদে পরিবর্তন হয় বলেই স্টেটটা একবারে মানে শিক্ষার দিক থেকে 1 নম্বরে রয়েছে। আমি বলছি না আমাদের রাজনীতি সাবজেক্ট নয়, কিন্তু আমার তো একটা এক্সপেকটেশন থাকবে যে যেগুলো মানে খামতি আছে, যেগুলো এবং তার সঙ্গে ইন্ডাস্ট্রি, চাকরিটা করবে কোথায়। সদ্য আপনি আমেরিকা থেকে ফিরবেন, ওদের দেশে কি এই ব্যাপারগুলো হয়? আপনার অভিজ্ঞতা কি বলে, এবং কম্পেয়ার উইথ ওয়েস্ট বেঙ্গল? আমরা তো সকলেই যেগুলো চাই সেগুলো বলছি, যে এক হচ্ছে আমরা চাই যে ইন্ডাস্ট্রি আরও ভালো হোক, অলরেডি হচ্ছিল, সেই পথেই আমরা এগোচ্ছিলাম, কিন্তু আরও অ্যাক্সেলারেটেড ওয়েতে হোক, যাতে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিসগুলো যে স্টেটে আছে সেগুলোর ছাত্রছাত্রীরা আরও ভালো করে জব পায়, স্টেটেই যেন পায়। স্টেটে যে ন্যাশনাল পলিসিসগুলো আছে, সেমিকন্ডাক্টর পলিসি, সুপার কম্পিউটার পলিসি বা কোয়ান্টাম মিশন, এইগুলো যেন স্টেটে আরও ভালোভাবে ইমপ্লিমেন্টেড হয়, ইনফ্রাস্ট্রাকচার যেন ভালো হয়। আমরা তো সবাই চাই যে যেখানে থাকি সেখানটা ভালো হয়। তো সেটাই আমরা মানে আমাদের আগামী দিনে সবসময় ফিউচার ফোকাসড। আমরা যদিও একদম অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন, বাট যেই গভর্নমেন্টে আসুক সেটাই আমাদের এক্সপেকটেশন, যে আরও ইনফ্রাস্ট্রাকচার বা এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, ইন্ডাস্ট্রি, মানে স্টেটের জিডিপিটা বাড়ুক, পার ক্যাপিটা জিডিপি বাড়ুক, প্রত্যেকে চাকরি পাক, প্রত্যেকে এখানে কাজ, এবং বেঙ্গলের যে ইউনিকনেসগুলো আছে, যে হ্যান্ডিক্রাফটস বা যে ট্যালেন্ট পুলটা আছে, সেটা যেন সারা পৃথিবীতে আমরা এক্সপোর্ট করতে পারি। সেটা অলরেডি হচ্ছে, আমি যেটা বলছি প্রত্যেকটাই কিছু না কিছু একটা স্টেজে আছে, কিন্তু আমার মনে হয় যে আরও রুম ফর ইমপ্রুভমেন্টটা অনেকটাই আছে, আমরা অনেকটাই ইমপ্রুভ করতে পারি, এবং আমরা যেন ফিউচারে প্রত্যেকে ভাবি যে আমাদের নেক্সট জেনারেশন যেন আমাদের স্টেটেই থেকে প্রসপার করতে পারে, তাদের যেন অন্য কোনো স্টেট বা অন্য কোনো দেশে যেতে না হতে হয় প্রসপার করার জন্য, সেটাই তো উদ্দেশ্য। তো আপনি যেটা বললেন, বিদেশেও একই ব্যাপার। বিদেশেও আমি যেসব দেশগুলোতে যাই, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, প্রত্যেক জায়গাতেই মোটামুটি মানুষ সব জায়গাতেই সমান, সব জায়গাতেই মানুষ চায় যে তাদের যে মানে এই যে এত রাজনীতির কচকচানি থাকে যেগুলো থার্ড ওয়ার্ল্ডে, মানে পাকিস্তানেও দেখবেন, এত নেই, বাংলাদেশে দেখবেন, আমাদের ইন্ডিয়া তো বটেই, ওখানে এই ব্যাপারগুলোই নেই। ভোট হয়ে গেছে, চলো না, ভোট লোকে সকালে দিয়ে কাজে চলে যায়, ভোটের দিন কাজ থেকে ছুটি নেয় না, কারণ ভোট একটা ডেমোক্রেটিকে কেউ হয়তো লাঞ্চ টাইমে অফিস থেকে বেরিয়ে দিয়ে এলো বা বিকেলে অফিস ফেরত দেওয়ার সময় দিয়ে দিল। ভোট নিয়ে এত কিছু হয় না এগুলো। আর হলে ইনফ্যাক্ট যারা দাঁড়ায় ওখানে কিন্তু পলিটিক্সটা একটা ফুল টাইম জব নয়,
মানে যারা পলিটিক্স করেও তারা প্রত্যেকে কিছু না কিছু জব করে বা ব্যবসা করে, কিছু না কিছু তার একটা প্রফেশন আছে, তার একটা আলাদা প্রফেশন আছে। হ্যাঁ, পলিটিক্সটা সে একটা সাইড হাসেল বা সাইড হবি হিসেবে করে। এবার হ্যাঁ, যদি গভর্নমেন্টে সে যায় অবভিয়াসলি তখন সে সেই ব্যবসাটা বা সেই জায়গাটা অন্য কাউকে ডেলিগেট করে, মানে ওটাও একটু লিয়েন মতো বলতে পারেন, যেরকম লিয়েনে যায়, হ্যাঁ, যে ওইটাকে একটু লিয়েন করে সে গভর্নমেন্টে আসে, এসে তার টার্মটা 4 বছরের টার্মটা হয়ে গেলে আবার সেই লিয়েনে সেই জায়গাটায় ফিরে যায়। তো এই কালচারটা আমি তো রেগুলার দেখে অভ্যস্ত, বাট জেনারেল সিটিজেনরা, সেখানকার বাসিন্দারা চায় যেটা আমরাও যা চাই ওরাও তাই চায়, যে জিনিসপত্রের দাম ঠিকঠাক থাকুক, কমুক, বেশি হয়ে না যাক, ইনফ্রাস্ট্রাকচার ভালো হোক, রাস্তাঘাট, এয়ারপোর্ট, রেলওয়েজ ভালো হোক, পার ক্যাপিটা ইনকাম বাড়ুক, ইন্ডাস্ট্রি আরও আসুক, এনভায়রনমেন্ট আরও সুন্দর হোক, আরও ভালো হোক। মানে সোজা কথা, আমরা যেটা চাইবো যে আমাদের নেক্সট জেনারেশন বা তারপরের জেনারেশন আফটার জেনারেশন যেন সেখানে প্রসপার করতে পারে, সেটাই তারাও চায় এবং আমরাও চাই। মানুষ সব জায়গায় মোটামুটি সমান, কম বেশি হয়ে যায় তার সাকসেস লেভেল বা এ থেকে। তো সেটাই আমার বক্তব্য। না, কিন্তু এটার সঙ্গে একটা ব্যাপার আছে, যেটা আপনি যেটা বললেন যে কাজের পরিধি বাড়ছে, আপনাদের আইএম গ্রুপের কাজের পরিধির জায়গাটা তো ঠিকই আছে একদম। তারা যেমন পশ্চিমবঙ্গে চাকরি পাচ্ছে, হ্যাঁ, তারা সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে চাকরি পাচ্ছে। একদম। কিন্তু আপনি কি মনে করেন না যে আপনাদের যে সাবজেক্টগুলো রয়েছে, যেগুলো পড়াচ্ছেন, হ্যাঁ। তার মধ্যে কোর ইন্ডাস্ট্রিগুলোর ডেভেলপমেন্ট দরকার? শুধু আইটিতে পড়ে থাকলে তো চলবে না, কারণ আপনার ওখানে মেকানিক্যাল আছে, হ্যাঁ। আপনার ওখানে সিভিল আছে, ইলেকট্রিক্যাল আছে। অবশ্যই। দেখুন, ফলে কোর ইন্ডাস্ট্রিটা আমাদের কেমন জানি ওই 77-এর পরে গিয়ে থেমে গেল। হ্যাঁ, দেখুন, একটা জিনিস আপনি ঠিকই বলেছেন যে কোর ইন্ডাস্ট্রি আরও বাড়লে তো অবশ্যই ভালো হয়, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। তবে আমি একটা জিনিস বলতে চাই যে আজকের দিনে কিন্তু মানে শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নেই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এআইর সাথে হয়ে গেছে, বা মানে শুধু কম্পিউটার সায়েন্স নেই, কম্পিউটার সায়েন্সেরও কিছু ইলেকট্রনিক্স, আইওটি এগুলো হয়ে গেছে। তো সুতরাং যে কোর ইন্ডাস্ট্রিগুলো আছে এক্সিস্টিং, সেগুলোকে মডার্নাইজ করার একটা মানে বিশাল বড় উইন্ডো অফ অপরচুনিটি আছে। আজকে আমাদের দেশের প্রত্যেকটা যে স্টিল প্ল্যান্ট, প্রত্যেকটা যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, সেগুলোকে অটোমেশন করা দরকার, তাহলে আউটপুট অনেক বাড়বে। সেগুলোতে সেফটি, সিকিউরিটি সেন্সার্স দিয়ে ভরিয়ে দেওয়া উচিত। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের স্টুডেন্টরা মেট্রো রেলের কাজ পেয়েছে, মেট্রো রেলে তারা সেন্সর বসিয়েছে এবং তারা 1 মাস টেস্ট করার পরে মেট্রো রেল অথরিটি খুব খুশি হয়ে তাদের সেই কাজটা দিয়েছে, যে তারা যাতে মেট্রো রেলের সেফটি সিকিউরিটিটা বাড়ানো যায়, এবং সেটা হলে তার প্রত্যেকটা মেট্রো হয়তো স্টেটে বা অন্য ইয়েতে, কারণ মেট্রো রেল তো সেন্ট্রাল অর্গানাইজেশন, তো এরকম। তারপরে আমাদের স্টুডেন্টরা বানিয়েছে সেন্সর, যেগুলো আমরা বিভিন্ন স্টিল প্ল্যান্টে লাগিয়েছি, এবং তখন গিয়ে আমি বুঝতে পেরেছি যে বিশাল বড় অপরচুনিটি আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছুই প্রায় ঢুকতে পারেনি এখনো আমাদের প্রতিষ্ঠানগুলো, সে প্রাইভেট হোক, গভর্নমেন্ট হোক। আইওটি সেন্সার্সগুলো, সেফটি ইস্যুসগুলো যেগুলো আছে, অটোমেশন, রোবটিক্স, মানে একদম জিরোর কাছাকাছি আছে। আপনি দেখুন, আমরা কিন্তু পৃথিবীতে কম্পিট করছি চায়নার সাথে, জার্মানির সাথে, ইউএসএর সাথে, ঠিক আছে? তো সেখানে এত কম প্রোডাক্টিভিটি, এত কম অটোমেশন করলে তো আপনার প্রোডাক্টিভিটি কোথায় যাবে আপনি ভাবুন না। তো সুতরাং অপরচুনিটি, হ্যাঁ, এটা একটা খুব মানে চ্যালেঞ্জ, কিন্তু এটাকে অপরচুনিটি ভাবেও দেখতে পারেন যে আগামী দিনে যে ছাত্রছাত্রীরা, আমাদের ধরুন আইএম থেকে যে ছাত্রছাত্রীরা বেরোয়, তাদের জন্য একটা মানে সমুদ্র অফ অপরচুনিটিজ আছে আমাদের দেশেই। কারণ অটোমেশনটা আমরা প্রায় জিরোতে বসে আছি, এবং সেখানে আজকে চায়না বা ইউএসএ বা জার্মানি, অস্ট্রেলিয়া, এরা মানে 100 যদি টার্গেট হয় তার কিন্তু 50-60% পৌঁছে গেছে। তো আমাদের কিন্তু বিশাল অপরচুনিটি আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছেলেমেয়েরা যে চাকরি পাচ্ছে বা স্টার্ট আপগুলো করে অপরচুনিটিগুলো পাচ্ছে। কিন্তু আমি বলবো, তারপরে ধরুন সেমিকন্ডাক্টরে আমি জাস্ট দেখলাম টাটা ইলেকট্রনিক্স এখন ফক্সট্রনকেও ওভারটেক করে সে 75,000 এমপ্লয়মেন্ট করেছে, যত আইফোন বানানো হচ্ছে সব করছে।
তো তার মানে কি, তার মানে এই যে মনোপলিগুলো নিয়ে আছে ধরুন চায়না, ভিয়েতনাম বা বিভিন্ন ফিলিপিন্স, এই বিভিন্ন দেশগুলো, সেগুলোর অনেকটাই কাজ আমাদের দেশে আসতে পারে যদি আমাদের দেশে আরো অটোমেশন, আরো টেকনোলজি, আরো এফিসিয়েন্সি বাড়ে। সুতরাং একটা বিশাল বড় অপরচুনিটি শুধু আমাদের স্টেটে নয়, আমাদের দেশে আছে। এবং হ্যাঁ, আমি যেটা বলছি যে আমি যাই বলছি কোনোটাই যে একেবারে জিরোতে নেই, সবই যাই হোক, হচ্ছে, আমরা পিছিয়ে আছি। কিন্তু হ্যাঁ আমরা পিছিয়ে আছি, আমাদের আরো কারণ অনেক। আমার কথাটা হচ্ছে, আপনি মানে বড় দেশগুলোর কথা বাদ দিও, শুধু জার্মানি এবং ব্রিটেনের কথা হ্যাঁ, চিন্তা করো, অবশ্যই। তাদের হিউজ প্রোডাকশন, হিউজ প্রোডাক্ট, হিউজ প্রোডাকশন। হিউজ তাহলে প্রোডাক্ট। ওই ছোট্ট ছোট্ট দুটো দেশ এতটা প্রোডাকশন করছে, আমাদের প্রোডাক্টিভিটি সেখানে সে তো পিছিয়ে যাবে। বটেই। তারপরে ধরুন ট্যুরিজমে মানে সিঙ্গাপুর আমাদের দেশকে টক্কর দেয়। সিঙ্গাপুর একটা এত ছোট একটা সিটি কান্ট্রি, আর আমাদের হচ্ছে 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের কোস্ট লাইন, হাজার হাজার কিলোমিটার কোস্ট লাইন আছে, মাউন্টেন্স আছে, ঝর্ণা আছে, কি নেই? আমাদের দেশে সব আছে। কিন্তু আমাদের দেশে ট্যুরিজমটা আরো অনেক বেশি ডেভেলপড হওয়া দরকার, অনেক বেশি হোটেলস, হসপিটালিটি, রেস্টুরেন্টস অনেক বেশি হওয়া দরকার। তো সেটাই বলছি যে আমি বাইরে গিয়ে এটাই বুঝতে পারি যে ইন্ডিয়াতে হিউজ পোটেনশিয়াল আছে। আমরা তো মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। মানে ধরুন প্রত্যেকটা মানে মানুষ একটা কনজিউমার, তো সেই জন্যে বিশাল বড় অপরচুনিটি আছে। আগামী দিনের যে ছাত্রছাত্রীরা পাশ করে বেরোচ্ছে, তাদের ইন্ডিয়াতেই মানে ওশান অফ অপরচুনিটি আছে। এবং বিদেশেও আমি বলছি যে ভালো কেউ, যতই গল্প শোনা যাক ভিসা রেস্ট্রিকশন বা চাকরির রেস্ট্রিকশন, কিন্তু আজও আমি বলছি যে কোনো ছাত্রছাত্রী যদি ভালো ইউনিভার্সিটিতে পড়তে যায়, রিসার্চ করে, ভালো এফিসিয়েন্সিতে কাজকর্ম করে, তার হায়ার স্টাডিজেরও কোনো ভিসার বাধা নেই, তার চাকরি বাকরিরও কোনো ভিসার বাধা নেই। এটা আমি আমাদের IMUM স্টুডেন্টদের দেখেই বলতে পারি যে কিন্তু হ্যাঁ, কাদের অসুবিধা হচ্ছে যে একটু লো এন্ড মানে চিপ লেবারের কনসেপ্টটার সবাই এগেনস্টে। মানে আমি সস্তায় করে দেবো কেউ চায় না, চায় হাইলি স্পেশালাইজড, হাই ক্যালিবার লোকজন যারা প্রচণ্ড হাই মানে আউটপুট দেবে, সেটাই চায়। এবং সেটা যে ছাত্রছাত্রী নিজেকে তৈরি করতে পারবে, যেটা IMUM সবাই আমরা তৈরি করছি, তাদের কিন্তু কোনো রকম দেশে বিদেশে কোথাও কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা আলোচনা করলাম যে আমরা চাই আমাদের এই পশ্চিমবঙ্গ বিশ্ব দিকে, মানে বিশ্বের নানান দিকে, এবং তার তো বিশ্বজয় বললেনই, এবং সত্যের পথে। ওই একটা ফাঁকি ঝুঁকি উনি বললেন যে চালাকি করে হবে না, মানে সত্যের পথে সত্যজিৎ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দ্যাটস আওয়ার টার্গেট। এবং কনগ্রাচুলেশন, ওয়েলকাম দ্য নিউ গভর্নমেন্ট। আমরা চাই যে বাংলার জন্য একটু ভাবনা চিন্তা হোক ফ্রম IMUM। নমস্কার।